হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম। জামাতে আপিল শুনানিতে প্রধান বিচারপতি, পরবর্তী শুনানি কাল। চিকিৎসকরা সময় মতো কাজে না আসায় স্বাস্থ্য উপদেষ্টার ক্ষোভ, ৭,০০০ চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশে জারি, গঠিত হচ্ছে পৃথক ২ সংস্থা। রাজস্ব ব্যবস্থাপনা যুক্ত হচ্ছে প্রশাসন ক্যাডার। এবং কোরবানি ঈদ ঘিরে নিম্নমুখী রাজধানীর মসল্লা বাজার, পর্যাপ্ত মজুত ও অবাধ আমদানিতে দাম আরও কমার আশা আমদানিকারকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। নিবন্ধন ফিরে পেতে জামাতে আপিলের পরবর্তী শুনানি আগামীকাল নির্ধারণ করেছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ। শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম। আর জামাতের আইনজীবীরা বলেন, নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন হাইকোর্টে বাতিল হওয়া একটি বিরল ঘটনা। এছাড়া যে প্রক্রিয়ায় হাইকোর্ট নিবন্ধন বাতিল করেছে সেটিও সঠিকভাবে হয়নি, এটি স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সেটিও আদালতে তুলেছিলাম। আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে। এই প্রতীক আগামীকালকে সকাল ৯টায় ১ নম্বর আইটেম এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের। দর্শক, এই মুহূর্তে উচ্চ আদালতে রয়েছেন সহকর্মী কাজী পাপ্পু। তার কাছে জানবো রায়ের শুনানি সম্পর্কে বিস্তারিত। পাপ্পু, রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় এবং জামাতের নিবন্ধন বাতিলের শুনানির বিষয়ে আমাদেরকে জানাবেন। বটমূলের শুনানির রায় যেটি, সেটা এখনো পড়া হচ্ছে। এখনো সাক্ষীদের যে জবানবন্দি নেওয়া হচ্ছিল সেই বিষয়টি নিয়ে কথা বলছে এবং তারপরেই যুক্তিতর্ক হবে এবং তারপরেই রায় হবে। এখন আমরা কোর্টে ছিলাম এতক্ষণ, এখন সেখান থেকে বোঝা গেল যে কিছুক্ষণ পরেই কোর্ট কিন্তু বিরতিতে যাবে এবং বিরতি থেকে এসে হয়তোবা যুক্তিতর্কে যাবে এবং তারপরেই রায় ঘোষণা হতে পারে। আজকে এটাকে হতে পারে এই কারণে বললাম যে গতকালকে লাস্ট যেদিন কোর্ট ছিল সেদিনকে আমাদের কিন্তু বলা হয়েছিল যে আজকে জাজমেন্ট দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু সাক্ষী গ্রহণ তারপরে যুক্তিতর্ক রয়েছে, যার কারণে একটা 50-50 সম্ভাবনা রয়েছে যে রায় আজকে দিতেও পারে, অথবা আগামীকাল বা পরবর্তী একটা শুনানিতে দিতে পারবে। আরেকটি হলো জামাতের নিবন্ধন নিয়ে বেশ কয়েকবারই আপিল বিভাগে যুক্তিতর্ক চলছে, আজকেও শুরু হয়েছে এবং সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে তাদের যে নিবন্ধনটি বাতিল করেছে এবং তাদের যে প্রতীকটি বাতিল করেছে সেটা আসলে উচিত হয়নি, অবৈধ ছিল। কারণ আগের যে আমলে যেটা বাদ করা হয়েছিল, যে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগের বেঞ্চ ছিল সেখান থেকে তারা বলেছিল যে তাদের যে প্রতীক অর্থাৎ দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা আসলে কিন্তু হাইকোর্টে ব্যবহার করা হয় আপনার ন্যায়ের প্রতীক হিসাবে, যার কারণেই কিন্তু বলা হয়েছে যে তারা এই শুধু জামাত নয়, যে কোনো কেউই কিন্তু এই প্রতীকটি ব্যবহার করতে পারবে না, কোনো অঙ্গ সংগঠন, যার কারণেই কিন্তু জামাতের প্রতীকটি বাতিল করা হয়েছিল। কিন্তু আজকে কিন্তু তারা বলেছিল সেটা অবৈধ, তাদের এই জামাতের প্রতীকটি ফিরে পাওয়ার জন্য যা যা করা দরকার তাই করা উচিত এবং তারা আশাবাদ করেছেন এহসান সিদ্দিকী সহ শিশির মনি যে তারা যে জামাতের যে নিবন্ধন এবং প্রতীক তা ফিরে পেবে। তো এই ছিল হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পাপ্পু। এদিকে দুর্নীতি মামলায় ৩,০০০ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আপিলের জন্য তাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি খুরশুজ্জামানের একক বেঞ্চে এ নিয়ে শুনানি হয় বলে জানান জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের অগাস্টে তারেক রহমানকে ৯ এবং স্ত্রী জুবাইদাকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। এই অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
অন্যদিকে মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় 17 মে ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আজ এই আদেশ দেন আদালত। এর আগে সোমবার মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় মঙ্গলবার আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মাগুরার আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার রায়ের বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি যেমন দ্বিতীয় দিন ছিল, কিন্তু এই পুলিশ প্রতিবেদন দিয়েছিল আজ থেকে 1 মাস আগে। সেই 1 মাসের মধ্যে 8 কার্যদিবসে মোট 37 জন সাক্ষীর মধ্যে 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই দুদিনের যুক্তিতর্ক শেষ হলো। দুদিনের এই যুক্তিতর্ক শেষে আজ বিজ্ঞ আদালত যে দিয়েছেন যে তাদের সমস্ত এভিডেন্স এবং ডকুমেন্টস, গোপনীয় তথ্য তারা যা উদ্ঘাটন করে বা বাদীপক্ষ আদালতে হাজির করেছেন, তার উপরে ভিত্তি করেই মূলত 17 মে এই আলোচিত যে হত্যা মামলা, এটা রায় ঘোষণার দিন ধার্য করেছে। এর মধ্যে আমি একটু জানিয়ে রাখতে চাই যে যদিও হিটু শেখ 164 জেলায়, তাকে এই 8 কার্যদিবসেই আদালতে হাজির করা হয়েছিল এবং এই যুক্তিতর্কের সময়ও 2 দিন সে আদালতে হাজির হয়েছিলেন। প্রত্যেকটি দিনেই সে তার একটা বক্তব্য সাংবাদিকদের দেখে সবসময় বলে যাচ্ছিলেন যে এই মামলায় আমি আসলে এই আমার ঘটনার সময় কেউই মূলত বাসায় ছিলাম না। এরপরেও আমাদেরকে ফাঁসানো হয়েছে। কিন্তু আসলে আদালত এবং মেডিকেল টিম থেকে যে তথ্য পেয়েছেন, পুলিশ প্রতিবেদনে যা এসেছে, ওনারা 164 ধারা জবানবন্দিতে যা পেয়েছেন, সেই আলোকেই মূলত 17 মে এই মামলার চূড়ান্ত রায় সেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর হিটু শেখের পরিবারের দাবি হলো যে আমাদের এই মামলা নিয়ে সারা দেশব্যাপী যে আলোচিত হয়েছিল, সেই আলোচিত ঘটনার কারণে আমার পরিবারের উপরে একেবারে একটা নির্মম ভাবে আমার বাড়িটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে আসিয়ার পরিবার থেকে দাবি করছে যে আসলে এখন যে পর্যায়ে আছে আমরা ন্যায় বিচার পাবো কিনা, সেখানেও তারা একটু সন্দিহান প্রকাশ করেছেন। তা আসলে এই ছিল সর্বশেষ মাগুরা থেকে আমার কাছে। কামরুল, আপনাকে ধন্যবাদ। চিকিৎসকরা সময় মতো কাজে না আসায় ক্ষোভ জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চক্ষু চিকিৎসক সম্মেলনে 7000 চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বলেন, দায়িত্ব নিয়ে কাজ করলে দেশেই উন্নত চিকিৎসা সম্ভব। রোগীর বিদেশগামিতা ঠেকাতে রোবোটিক্স, ফিজিওথেরাপির উপর জোর দেন স্বাস্থ্য উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশে জারি করেছে সরকার। সংস্থাটিকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2 ভাগে ভাগ করা হয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদনে 25 দিন পর মঙ্গলবার গভীর রাতে এই আদেশ জারি হয়। অধ্যাদেশের অনুচ্ছেদ 4-এ বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগের পদসমূহ আয়কর, কাস্টমস, ভ্যাট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান প্রশাসন, অডিট, আইন সংক্রান্ত কাজে অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে পূরণ করা হবে। আর রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কর আইন প্রয়োগ ও কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন যুক্ত করা হয়েছে। তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদসমূহে আয়কর ও শুল্ক ক্যাডারের সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদমর্যাদার সুযোগ রাখা হয়েছে অধ্যাদেশে। লোকবল সংকট সহ নানা সমস্যায় চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাড়ছে মামলা জট। নির্ধারিত তারিখে সাক্ষী উপস্থিত না থাকায় বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে। তাতে ভোগান্তির শিকার হচ্ছে মামলার সব পক্ষ। এদিকে অপরাধীরা শাস্তির আওতায় না আসায় বাড়ছে বিভিন্ন অপরাধ। সাইফ জাহানের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন।
একজন বিচারক, স্টেনোগ্রাফার, পেশকার, এমএলএসএস ও চালক দিয়ে চলছে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম। প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, নকলখানার প্রয়োজনীয় লোকবল নেই আদালত প্রতিষ্ঠার সময় থেকে। একজন বিচারক নতুন মামলা ফাইলিং, জামিন শুনানি, আদেশ, রায়সহ সব কাজ এক হাতে পরিচালনা করেন। তবে আগের তুলনায় কাজের গতি ফিরেছে বললেন আইনজীবীরা। আগের তুলনায় কোর্ট গতি সঞ্চার হয়েছে এবং দ্রুত গতিতেই কাজগুলো এগিয়ে চলছে। এটাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে অতি দ্রুতই এই মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। তারা আরও দ্রুত সময়ের মধ্যে এই বিচার পেতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া যায়। একাধিক বিচারক নিয়োগ করা যায় কিনা এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে ধর্ষণের মামলা, এই মামলাগুলিতে ডাক্তার এবং তদন্তকারী কর্মকর্তাদের সঠিক সময়ে আদালতে না আসার কারণে বিলম্বিত হয়। তবে বর্তমানে আমাদের নারী শিশু আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। মামলা স্তূপ কমিয়ে আনার জন্য কাজ করছে বলে জানান পাবলিক প্রসিকিউটর। এই মামলার স্তূপ জমেছিল। আমি দায়িত্ব পাওয়ার পরে মাননীয় বিচারক মহোদয়ের সাথে আলোচনান্তে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে প্রায় ৮০টি মামলা বিচারাধীন রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুরবানির ঈদ সামনে রেখে এখনো পর্যন্ত স্থিতিশীল আছে রাজধানীর মশলা বাজার। আমদানিকারকরা বলছেন সরকারি পর্যায়ে নিয়মিত তদারকি, পর্যাপ্ত মজুত ও অবাধ আমদানির ব্যবস্থা থাকায় দাম নিম্নমুখী রয়েছে। ঈদের সময় তা আরও কমতে পারে বলেও জানান তারা। বিস্তারিত ওবায়দুল হক মারুফের প্রতিবেদনে। মাসখানেক পরেই পবিত্র ঈদ উল আজহা, কিন্তু রাজধানীর মশলাজাত পণ্যের পাইকারি বাজার, মৌলভীবাজার অনেকটাই ক্রেতাশূন্য। আমদানিকারকরা জানান সরকারের নিয়মিত তদারকি ও ডলার সংকট না থাকায় এবারের মশলার দর নিম্নমুখী। একবার স্থিতিশীল বাজার, কোনো বাড়তি দিক কমটাই নেই। মাল হিউজ পরিমাণ আছে, কিন্তু না বাড়ার সম্ভাবনা বেশি দেখা যায়, কিন্তু বিক্রি হবে আরো 10-12 দিন পরের থেকে। সরকারও বর্তমানে যেভাবে চলছে বা চালাচ্ছে মোটামুটি ভালো দেখতে আছি আমরা। দাম বাড়তি ছিল রোজার সময় থেকে, রোজার সময় তারপরে এক মাস দাম বাড়তি ছিল, এখন দিন গেছে কেজিতে 100-200 পড়তেছে। এলাচের দামটা একটু আগের চাইতে কমছে, এখানে দেখা যায় যে 100 টাকা বা 200 টাকা মিডিয়াম এলাচের দামটা একটু কমছে। জিরার বাজারটাও একটু কমছে, জিরার বাজারটা আগের চাইতে একটু কমছে, 100 টাকা কেজিতে এরকম করছে। বিগত আমলে যে সিন্ডিকেট চক্র বাজারে নিয়ন্ত্রণ করত, এবার সে পরিস্থিতি নেই বলেও জানান তারা। মাল পর্যাপ্ত আছে কিন্তু ওইভাবে সেল হয় না। মশলার ভিতরে কোনো মালই বাড়তির দিকে ওইরকম কিছু না। ঈদ ঘিরে বেশি মুনাফার আশায় অনেক আমদানিকারক ঝুঁকে পড়েন মজুতদারিতে। এবার তারাও পড়েছেন বেকায়দায়। গত বছরের তুলনায় এই বছর অন্যান্য মালের সামনে ঈদকে রেখে মালে আমদানি আছে প্রচুর, এবং মালের দামও ক্রেতাদের সাধ্যের নাগালে আছে। তো এই সরকার আসার পর হয়তো বা কিছুটা কথাবার্তা বলছে, কমাইছে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা যারা আছে এখন লসের ভিতরে আছে এক হিসাবে। আবার দ্বিতীয় কথা, ক্রেতা শূন্য। শুল্ক কমালে মশলাজাত পণ্যের দাম আরও কমবে বলেও জানান আমদানিকারক। ভ্যাট বা ট্যাক্স যেগুলো আছে এগুলো যদি কমায় তাহলে হয়তো বা ক্রেতাদের জন্য সুবিধা হয়, আমরা যারা বিক্রেতা আছি বা আমদানিকারক আছি তাদের জন্য সুবিধা হয়। ঈদকে কেন্দ্র করে মশলার বাজারে নেই বাড়তি উত্তাপ। ক্রেতা এবং বিক্রেতারা মনে করছেন বাজার স্থিতিশীল রাখতে সরকারের পদক্ষেপ কাজে লাগছে। একই অবস্থা চলতে থাকলে ক্রেতা সাধারণের জন্য আগামী ঈদের বাজার স্বস্তিদায়ক হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদ উল আজহার সামনে রেখে কোরবানি পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ির গোয়ালন্দের খামারিরা। গোখাদ্যের দাম বাড়ায় পাশাপাশি ভারত ও মায়ানমার থেকে অবৈধ পথে গরু আসার দুশ্চিন্তায়ও আছেন তারা। চোরাই পথে গরু আসা বন্ধের দাবি তাদের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। ঈদ উল আজহার বাকি নেই আর এক মাসও। দেশের অন্য সব এলাকার মতো রাজবাড়ির গোয়ালন্দেও কোরবানির পশু প্রস্তুতকরণে পরিশ্রম করে যাচ্ছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে তাদের পরিশ্রমের কতটুকু মূল্য পাবেন তারা এ নিয়ে শঙ্কায় আছেন। ভুসির বস্তা ছিল 1400-1500, এখন হে ভুসিল 1700, 1750। আরো দাম বাড়ার সম্ভাবনা আছে। বাইরে আমাকে সাধারণ মানুষ বস্তা 200-300 টাকা, অনেক টাকা বাড়ছে।
অন্যদিকে কোরবানির ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে দেশে ভারতীয় ও মিয়ানমারের গরুর অবৈধ প্রবেশ নিয়েও দুশ্চিন্তায় তারা। এখন যদি ভারত থেকে গরু আসে, বার্মা থেকে গরু আসে, তাহলে আমরা খুব বিপদে পড়ে যাব। আমাদের গরু আমরা দাম পাবো না। ভারতওয়ালারা যদি এবার বাংলাদেশে গরু ছাড়ে তাহলে আমাদের ক্ষতি হবে, চরম ক্ষতি হবে। খামারিরা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকারের নিকট আবেদন করেছে যাতে কোরবানির ঈদকে সামনে রেখে ভারত ও মিয়ানমার থেকে গবাদি পশু না আসে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকারের কাছে একটা আর্জি জানিয়েছে যাতে আমাদের, যেহেতু নিজেরাই আমরা স্বয়ংসম্পন্ন আছি, তাই ভারত বা মিয়ানমার থেকে যাতে এই গরুগুলো না আসতে পারে। গোয়ালন্দে এবছর চাহিদার তুলনায় 5 শতাধিক কোরবানির পশু বেশি প্রস্তুত করা হয় বলেও জানায় এই কর্মকর্তা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত 11:15টার দিকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাগর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে মিরপুর থানা পুলিশ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছে। সকাল 9:15টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুমার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুমার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গাজীপুরের কালিয়াকৈরে মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। দিনের বেলায়ও অফিস কিংবা বাসা বাড়িতে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হয়, আর সন্ধ্যা হলে মশার উপদ্রব বৃদ্ধি পায় কয়েক গুণ। কিন্তু মশা নিধনে পৌর কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ বা দৃশ্যমান নয়। তবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কালিয়াকৈর পৌরসভা এখন যেন মশার স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। দিনরাত মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। পৌরসভার অধিকাংশ স্থানের খোলা ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় সেখান থেকে জন্ম নিচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জীবাণুবাহী মশা। যত্রতত্র ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার না করা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বেড়েছে মশার উপদ্রব। মশার ভয়ে দিনের বেলায় দরজা জানালা বন্ধ রেখেও রেহাই মিলছে না। পানি উঠলে ডিউটি যাওয়া যায় না, মশার স্প্রে মারবার আসে না, শুধু টাকা খায়। এই মশার কারণে আমাদের নানা রকম সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চা থাকলে তাদের অসুখ বিসুখ সবসময় লাগাই থাকে। প্রচুর পরিমাণে মশা কামড়ায়। সন্ধ্যার আগে থেকে বড় বড় মশা কামড়াইলে জ্বর হয়ে যায়, অনেকে অসুস্থ হয়। কোনো স্প্রে করা হয় নাই, যার কারণে মশার উপদ্রবটা বেড়ে গেছে। স্প্রে করা খুব দরকার। পৌরসভার ট্যাক্স তো ঠিক মতনই নেয়, ওই মশার ওষুধ তো দেয় না, ড্রেনও পরিষ্কার করে না, আমরা ঘুম হইতে পারে না। সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা বললেন পৌর প্রশাসক। নিয়ম অনুযায়ী পৌরসভার ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডেই মশার ওষুধ ছিটানোর কথা, স্প্রে যেটা আর কি সেটা দেওয়ার কথা, এবং আমি যতটুকু জানি সেভাবেই দিচ্ছে। তো এরপরও যদি কোনো ওয়ার্ডে আপনার এরকম না হয়ে থাকে বা কোনো সেবা যদি বঞ্চিত থাকে, তা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো আমাদেরকে জানানোর জন্য। আর আমরাও নিয়মিতভাবে মনিটরিং করি যে ওয়ার্ডগুলোতে কোনো বাকি আছে কি। আর নিয়ম অনুযায়ী কোনো ওয়ার্ডকে আলাদাভাবে বাকি রেখে কোনো ধরনের করার সুযোগ নেই। প্রত্যেক ওয়ার্ডেই আপনার মশার লেপেসাইড ছিটানোর সুযোগ আছে এবং ছিটাতে হবে। মশার উপদ্রব ও মশাবাহিত সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা পৌরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে দেশের বাইরে খবর। মার্কিন ইসরায়েলি বন্দীকে হস্তান্তরের পর গাজা উপত্যকায় আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে গত 24 ঘন্টায় 39 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস বন্দী মুক্তিযুক্ত বিরতি আলোচনা এবং গাজায় পুনর্গঠনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছে যে গাজা উপত্যকায় 5 লাখ মানুষ অনাহারের মুখে এবং সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। যদিও যুদ্ধবিরতি
আলোচনার জন্য ইসরায়েল কাতারে মধ্যস্থকারী পাঠানোর ঘোষণা দিয়েছে, তবুও হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। এদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় 20 শিশুসহ 22 জন নিহত হয়েছেন। নিহত অন্য 2 জন শিক্ষক। সোমবার সকালে শাইইং অঞ্চল ওয়ে থেইন কুইন গ্রামে এই হামলার চালানো হয়। বেঁচে যাওয়া এক শিক্ষক জানায়, দ্রুত গতিতে আসা যুদ্ধ বিমানটি চোখের পলকে বোমা ফেলে চলে যায়। এ বিষয়ে জান্তা সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত 28 মার্চ ভয়াবহ ভূমিকম্পের পর মে মাস জুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও নিয়ম ভঙ্গ করে এ হামলা চালায় মিয়ানমারের জান্তা সরকার। এবারে খেলার খবর, ক্রিকেট। পাক ভারত সংঘাতে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়া প্রিমিয়ার লিগ IPL পুনরায় মাঠে গড়াচ্ছে। আগামী শনিবার থেকে হবে বাকি ম্যাচ, তবে পরিমার্জন করা হয়েছে কিছু বিষয়ে। কয়েকটি মাঠ বাদ দিয়ে 6টি ভেন্যুতে হবে বাকি খেলা। এছাড়াও প্লে অফের দিনক্ষণও বদল করা হয়েছে। চলতি মাসেই এই টুর্নামেন্টের পর্দা নামার কথা থাকলেও তা গড়াবে জুন পর্যন্ত। যদিও প্লে অফ পর্ব কোনো মাঠে হবে তা এখনও ঠিক করতে পারেনি BCCI। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। 8 মে ধর্মশালায় গড়ায় IPL এর পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস মধ্যকার ম্যাচ। খেলার মাঝপথেই স্থগিত করা হয় ম্যাচ। পরে পুরো টুর্নামেন্টই করা হয় স্থগিত। পাক ভারত সংঘাত চরম উত্তেজনাকর পর্যায়ে থাকায় এই সিদ্ধান্ত নেয় ভারতের ক্রিকেট বোর্ড। তবে সংঘাতের মেঘ কেটে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এ কারণেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে BCCI। 8 দিন বন্ধ থাকার পর আগামী 17ই মে শনিবার বেঙ্গালুরুতে শুরু হবে ম্যাচ। মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। আর এই টুর্নামেন্ট শেষ হবে 3রা জুন, যা আগে শেষ হবার কথা ছিল 25 মে। 6টি মাঠে হবে লিগ পর্বের বাকি সব ম্যাচ। দিল্লি জয়পুর, বেঙ্গালুরু লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদে হবে খেলা। চেন্নাই, হায়দ্রাবাদ, ধর্মশালা ও কলকাতায় থাকছে না কোনো ম্যাচ। 17ই মে থেকে 27 মে পর্যন্ত টানা 10 দিন ধরে হবে লিগ পর্বের বাকি সব ম্যাচ। তবে প্লে অফ কোন মাঠে হবে তা আরও পরে জানাবে BCCI। প্লে অফের ভেন্যু ঠিক না হলেও দিনক্ষণে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। 29 মে হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে হবে এলিমিনেটর। 1 জুনে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার, আর শিরোপা লড়াই হবে 3রা জুনে। এদিকে প্লে অফের এই দিনক্ষণে রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ডাক পাওয়া 2 দলের খেলোয়াড়রা IPL এ থাকছেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম। জামাতে আপিল শুনানিতে প্রধান বিচারপতি, পরবর্তী শুনানি কাল। চিকিৎসকরা সময়মতো কাজে না আসায় স্বাস্থ্য উপদেষ্টার ক্ষোভ, 60,000 চিকিৎসকের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি, গঠিত হচ্ছে পৃথক 2 সংস্থা। রাজস্ব ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে প্রশাসন ক্যাডার। এবং কুরবানি ঈদ ঘিরে নিম্নমুখী রাজধানীর মশলা বাজার, পর্যাপ্ত মজুত ও অবাধ আমদানিতে দাম আরও কমার আশা আমদানিকারকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।